বন্ধু আমাদের এই লাইফ জার্নি আর বাইক জার্নি অনেকটাই সিমিলার। আমাদের লাইফ যখন স্মুথ ভাবে চলতে চলতে নিয়ে আসে বিভিন্ন টাইপের প্রবলেম, আর সেই প্রবলেমগুলো বানিয়ে দেয় আমাদের লাইফটাকে অনেকটাই চ্যালেঞ্জিং। ঠিক তেমনই বাইক রাইডিংয়েও চলে আসে বিভিন্ন সময় বিভিন্ন টাইপের প্রবলেম। আর যখন এই প্রবলেমগুলোকে ওভারকাম করে আমরা চলে আসি আমাদের বাড়িতে, তখন মনে হয় যে না, লাইফে কিছু একটা করেছি, অনেক অনেক মেমোরিজ তৈরি হয়। আর সেরকমই একটা মেমোরিজ, সেরকমই একটা গল্প শেয়ার করতে চলেছি আজকের এই ব্লগে তোমাদের সাথে। তো সকাল সকাল তোমরা দেখতে পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি পুরো রাইডিং গিয়ার পরে, রেইনকোট পরে। কারণটা একটাই, আজকে আমরা যাবো দার্জিলিং থেকে সোজা আমাদের বাড়ি। অনেকটাই রাস্তা আমাদের যেতে হবে, আর রাস্তায় তো বৃষ্টি বাদলা সবকিছু ফেস করতে করতেই যাবো, সেই কারণে একদম রেইনকোট পরে আমরা রেডি হয়ে গেছি। আর ঘুম থেকে উঠে তেমন কিছু খাওয়া হয়নি। টাইম এখন ঘড়িতে ওই 9টা সাড়ে 9টা বাজে। আর দেখতে পাচ্ছ বাইকে কিন্তু সমস্ত লাগেজ লোড করে নিয়েছি। এখান থেকে বেরিয়ে আমাদের বাইকের ফুয়েল আপটা করতে হবে, কারণ বাইকের ফুয়েল রেঞ্জ আর মাত্র 10 কিলোমিটার বাইক। আর বৃষ্টি কিন্তু হালকা করে চালু হয়েই গেছে। এখান থেকে মোটামুটি 580-90 কিলোমিটার, মানে ধরতে পারো ওই 600 কিলোমিটার আমাদের রাইড করতে হবে আজকে। আর আমাদের ভাইয়ের বাইকে হচ্ছে একটু প্রবলেম। কি হচ্ছে? কি কোন কানেকশন নেই? ও তেরি, ওই সামনেটাই চলো, আমি ঠেলবো। কি হলো কে জানে বাইকে মনে হচ্ছে ব্যাটারির প্রবলেম হচ্ছে। নতুন বাইকেও যদি ব্যাটারির প্রবলেম হয় তাহলে আর কি করা যায় বন্ধু। তো এই সামনে একটা ফাঁকা জায়গা আছে, ওখানে দাঁড়িয়ে একটু দেখে নিই বাইকে কি প্রবলেম হচ্ছে। ভাই দাঁড়িয়েছিলাম, আমার যেটা সন্দেহ ছিল সেটাই ছিল বাইকে প্রবলেম। এই যে দেখতে পাচ্ছ এই নাটটা, মানে ব্যাটারির যে নাটটা সেটাই ঢিলা হয়ে গেছিলো। এই জিনিসটা সেম আমার লাদাখে যাওয়ার পথে হয়েছিল। তো ব্যাটারির কোনো প্রবলেম নেই, নতুন বাইক ভাই, নতুন বাইকে ব্যাটারির কী প্রবলেম হবে এবার দেখি। ঠিক আছে, এবার ইগনিশন দাও দেখি যে হচ্ছে কিনা দেখিনি। দাঁড়াও, এই তো চলে এসছে কানেকশন। चलो सुंदर, फाइनली चले एसेছি আমরা पेट्रोल पंप पे। चलो भैया फुल कर दो, थोड़ा देख के देना, इसके अंदर एक रॉड है। यही मैं बोल रहा था, ऐसे ऐसे ऐसे। এখান থেকে শিলিগুড়ি ডিস্টেন্স হচ্ছে ওই 60 কিলোমিটার মতো, 60 কিলোমিটারের আশেপাশে। তো শিলিগুড়ি যাওয়ার পর থেকে আমরা ঠিকঠাক হাইওয়ে পাবো, তখন আমরা ঠিকঠাক স্পিড মেনটেন করে এগিয়ে যেতে পারবো। আর লেফট সাইডে দেখো ফায়ার স্টেশন, মানে দমকল বাহিনী। এই দেখো, দেখতে পাচ্ছ রেল লাইনের পার্টিগুলো এরকমভাবে বেছানো রয়েছে। আর আমাদের মাউন্টেনকে একটু বাই বাই জানিয়ে দিই, কিছুক্ষণ পর তো আর এরকম পাহাড়ি রাস্তা থাকবে না, সমতল ভূমি হয়ে যাবে। তো বাই বাই মাউন্টেন্স, আবারও আসবো খুব তাড়াতাড়ি তোমার কাছে। আর এই পাহাড়ি এলাকায় স্টেশনগুলো কি সুন্দর হয় না, একদম হেরিটেজ সাইট কিন্তু এগুলো। আমাদের পাহাড়ি রাইডার ভাই ডিউক 390 রয়েছে আমাদের লেফট সাইডে। ঘুম স্টেশনকে বাই বাই করে আমরা বেরিয়ে গেলাম, সোজা বেরোবো এখন। সোজা হচ্ছে শিলিগুড়ি 75 কিলোমিটার দেখাচ্ছে মাইল ফলকে। তোমরা অনেকেই জানো যে টাইগার হিল একটা ফেমাস জায়গা দার্জিলিংয়ের। আর টাইগার হিল যেতে গেলে কিন্তু এই লেফট সাইডে রাস্তা দিয়ে যেতে হয়। এই যে রাস্তাটা উঠে যাচ্ছে না উপরে, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে হচ্ছে টাইগার হিলে। এই জায়গাতেও আমি গেছি, এই জায়গারও ব্লগ কিন্তু আমাদের চ্যানেলে আছে। আজকে প্রায় 2 বছর আগে আমি গেছিলাম টাইগার হিলে। ওখানে না ওয়েদার ক্লিয়ার থাকলে মারাত্মক সুন্দর ভিউ দেখা যায়। অনেক মানুষ মিলে একসাথে সানরাইজ দেখে, মানে টাইগার হিলের সানরাইজ হচ্ছে খুবই ফেমাস। একটু মাইল ফলকের দিকে চোখ দেওয়া যাক। শিলিগুড়ি 68, কার্শিয়াং হচ্ছে 24, আর সোনাডা হচ্ছে আর 8 কিলোমিটার। আর ভাই বাড়ি গিয়েও আমরা সেরকমভাবে রেস্ট পাবো না, কারণ 2-3 দিনের মধ্যে আবার আরেকটা ট্রিপে আমরা বেরোতে চলেছি। তো পর কিন্তু ট্রিপ হচ্ছে তোমাদের ভাইয়ের, পাশে থেকো তোমাদের ভাইয়ের, তাহলে এরকম মোটিভেট হয়ে আমরা আরও ভিডিও বানাতে পারবো। ভাই আমাদের রাইট সাইডে কোনো কিছুর একটা প্রোটেস্ট চলছে, দেখো সবার হাতে কালো কালারের ফ্ল্যাগ রয়েছে। পুরো এলাকাটা মেঘে ঢেকে আছে, সেই কারণে সব গাড়ি আস্তে আস্তে যাচ্ছে। আমাদের সামনের এই ট্রেকারটা যদি আমাদের একটু ছেড়ে দেয় তাহলে একটু পেরিয়ে যেতে পারি আমরা। আরে ভাই সাহেব, আর তোমরা যারা ফার্স্ট টাইম পাহাড়ে আসবে তাদের বলতে চাই যে কোনো সময় না এই সমস্ত ব্লাইন্ড কার্ভে না দেখে ক্রস করবে না, যখন তখন গাড়ি চলে আসতে পারে। সেই কারণে যখন তুমি সামনের রাস্তাটা একদম ক্লিয়ার দেখতে পাবে তখনই বাইক নিয়ে ক্রস করো। যেমন এই রাস্তাটা, সামনে গাড়ি আসছে দেখলে, চলো। থ্যাংক ইউ। দেখো এই ওয়াটারফলটা কি সুন্দর লাগছে। অন্য টাইমে আসলে কিন্তু এই সমস্ত জায়গায় এরকম জল দেখতে পাওয়া যায় না। আর কার্শিয়াং এখান থেকে বাকি হচ্ছে মাত্র 13 কিলোমিটার। সোনাডা ক্রস করে আমরা চলে এসেছি, যদিও আস্তে আস্তেই রাস্তা কভার হচ্ছে আমাদের, কারণ একটু আগে বৃষ্টি হচ্ছিল, এখন দেখতে পাচ্ছ আবার রাস্তা শুকনো রয়েছে। মানে পাহাড়ের তো কোনো ভরসা নেই, ওপরে বৃষ্টি নিচে রোদ, এরকম আর কি সিন দেখতে পাওয়া যায় পাহাড়ে। বাকি কই না, এরকম কার্ভের মজা নিতে নিতে আমরা এগোচ্ছি। রাস্তা দিয়ে যাচ্ছি আমরা, সামনে দিয়ে যাচ্ছি হচ্ছে টয় ট্রেন। কি দারুণ লাগছে দেখো। अरे 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 यही तो जिंदगी है भाई।
বন্ধুগণ, ভিডিওতে এগোনোর আগে আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই মামাআর্থের এই নতুন ফ্রেগ্রেন্সের ব্যাপারে। মামাআর্থ আমাদের এই বিজি লাইফের কথা মাথায় রেখে, মানে আমাদের এই শান্তি রিল্যাক্সেশনের কথা মাথায় রেখে এই প্রোডাক্ট রেঞ্জটা লঞ্চ করেছে, প্রকৃতি থেকে ইন্সপায়ার হয়ে। মানে তোমরা যখনই এই ফ্রেগ্রেন্সটা ইউজ করবে তখনই কিন্তু তোমরা ফিল গুড, মানে তোমাদের চারিপাশটা প্রকৃতির কাছে গেলে যেমন সুন্দর হয়ে যায়, একদম পিসফুল, রিল্যাক্স। আর তার সাথে সাথে এই ফ্রেগ্রেন্সগুলো কিন্তু মাইল্ড প্রকৃতির, বাট অনেকক্ষণ লাস্ট করবে, মানে লং লাস্টিং পারফিউম আর খুবই প্রিমিয়াম কোয়ালিটির পারফিউম। আর যেটা না বললেই নয়, এটা কিন্তু খুবই কম প্রাইসে মামাআর্থ লঞ্চ করেছে এত প্রিমিয়াম কোয়ালিটির একটা পারফিউম। সেই কারণে আমি তোমাদের ডেফিনেটলি রিকমেন্ড করবো ডেইলি বেসিসে ইউজ করার জন্য। তাহলে কিন্তু তোমরা পার্থক্যটা নিজেরাই লক্ষ্য করতে পারবে। আর তার সাথে সাথে তোমরা তো সকলেই জানো মামাআর্থের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে মেডসেফ সার্টিফাইড, মানে হার্মফুল কেমিক্যাল থেকে পুরোপুরি মুক্ত। আর এভরি টাইম ইউ বাই ফ্রম মামাআর্থ কী করে, তোমাদের প্রত্যেকটা অর্ডারকে একটা কাজের সাথে লিঙ্ক করে। তোমরা কিন্তু তোমাদের অর্ডার আইডি দিয়ে সেটা চেক করে নিতেই পারো। মামাআর্থ একটা উদ্যোগ নিয়েছে 2025 সালের ভেতরে তারা 10 লক্ষ গাছ রোপণ করতে চায়। তো তোমরা কিন্তু সেই ইনিশিয়েটিভে মামাআর্থের পাশে থাকতে পারো। আর তোমরা এখন ভাবতে পারো এই প্রোডাক্টগুলো তোমরা কোথা থেকে পারচেস করবে। অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্ট, পার্পেলের মতো ওয়েবসাইটে তো তোমরা এই প্রোডাক্টগুলো পেয়েই যাবে। তার সাথে সাথে মামাআর্থের নিউ লঞ্চ অ্যাপ আর ওদের ওয়েবসাইটেও এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে। আর তখন যদি তোমরা ইউজ করো DW2024 এই কুপন কোডটা, তাহলে কিন্তু তোমরা আরও অ্যাডিশনাল 20% ডিসকাউন্টও পেয়ে যাবে। আর তাছাড়াও কিন্তু তোমরা তোমাদের নিকটবর্তী অফলাইন স্টোরগুলোতেও মামাআর্থের প্রোডাক্ট পেয়ে যাবে। তো তোমাদেরকে সেই কারণে আমি বলবো মামাআর্থের এই অসাধারণ পারফিউমটা ইউজ করো, আর তারপরে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। হ্যালো, টাইম এখন ঘড়িতে 12:38 আর ফাইনালি এখন আমরা এন্টার করলাম হচ্ছে কার্শিয়াং। আশা করি তোমরা এবার বুঝতেই পারছো কীরকম রাস্তার কন্ডিশন ছিল, যার জন্য এতক্ষণ লেগে গেল আমাদের জাস্ট কার্শিয়াং পৌঁছাতে। আর এখান থেকে মোটামুটি এখনও 40-42 কিলোমিটার হচ্ছে শিলিগুড়ি ডিস্টেন্স। তো লেটস সি কখন আমরা শিলিগুড়ি পৌঁছাই। আমার যতটা মনে হচ্ছে শিলিগুড়ি পৌঁছাতে আমাদের 1:30 বেজেই যাবে। কার্শিয়াংয়ের এখানে কিন্তু ওয়ান ওয়ে, মানে ভুল করেও তোমরা কিন্তু এই ডান দিকের রাস্তায় কোনোদিনও যাবে না, তাহলেই কিন্তু ফাইন। হাতে করে ফাইনের মেশিন ধরে দাঁড়িয়ে আছে পুলিশ। তো এই লেফট সাইডের রাস্তাটা সবসময় ধরবে। ভাই এই জ্যামের রাস্তা দিয়ে বেরিয়ে আসলে এই সামনে দেখতে পাওয়া যায় একটা স্টেশন, সেটা হচ্ছে কার্শিয়াং স্টেশন। আরে আরে আরে, চলো এবার বাদিকে যাই আমরা। দেখো পাহাড়ি মানুষ কতটা পরিশ্রমী হয়, দেখো একটা ফ্রিজ পুরো তার মাথার উপর ভর করে নিয়ে যাচ্ছে এরকমভাবে। ভাই দেখলেই কেমন লাগে, কতটা টাফ হয় এদের জীবন। ফ্রিজ পুরো ঘাড়ে করে নিয়ে যাচ্ছে, ভাবো এটা ফ্রিজ ঘাড়ে করে নিয়ে যাচ্ছে। ফ্রিজ আমরা 2-3 জন মিলে যে সমস্ত ফ্রিজ তুলতে পারি না, এরা এক একজন সেরকম ফ্রিজ ঘাড়ে করে নিয়ে যাচ্ছে। এই পুলিশ দরকার হলো কেন আমাদের এখন আবার? ওকে, কলকাতা স্যার। হ্যাঁ শিলিগুড়ি হয়ে কলকাতা। হ্যাঁ 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 সব কিছু স্যার। ওকে স্যার, এই রাস্তা তো কোনটা তাড়াতাড়ি হবে? এইটা দিয়ে চলো, এটা দিয়ে চলো। ওকে স্যার, থ্যাংক ইউ। লাইফে ফার্স্ট টাইম পাহাড়ে এরকমভাবে পুলিশ আমাকে দাঁড় করালো। এর আগে কোনোদিন কোনো পুলিশই দাঁড় করায়নি সেরকমভাবে, মানে দার্জিলিং পুলিশ তো কোনোদিনই দাঁড় করায়নি। আর এখন যে রাস্তা দিয়ে আমরা নিচে নামছি না, এই রাস্তাটা খুবই স্টিফ, মানে যখন ওপরে উঠি আমরা খুব স্টিফ ফিল হয়। এখন যখন নামবো তখন খুব ডাউন দিয়ে আমাদের নামতে হবে, আর খুব হেয়ারপিন বেন্ড আছে এই এলাকায়। ও ভাই দেখতে পাচ্ছ কেমন হেয়ারপিন বেন্ড দিয়ে আমরা নামছি। আমাদের রাইট সাইডে রয়েছে হচ্ছে আই লাভ কার্শিয়াংয়ের সেই বোর্ড, আর এখান থেকে আমরা লেফট সাইডে পেয়ে গেলাম। কার্শিয়াংয়ের এই রাস্তার দুই পাশে না এত সুন্দর চায়ের বাগান আছে, যদি ওয়েদার ক্লিয়ার থাকতো তাহলে তোমাদের ভালোভাবে দেখাতে পারতাম। আমাদের রাইট সাইডে কিন্তু চা বাগান রয়েছে, যেটা আমরা হালকা হালকা করে চোখে দেখতে পাচ্ছিলাম। এখন আবার বৃষ্টি চালু হয়ে গেল। এটাই তো মজা ভাই মনসুন রাইডের, বৃষ্টির মজা, ওয়েদারের মজা, বাইক চালানোর মজা। বাট একটু সাবধানতার সাথে চালাতে হয় আমাদের বাইক। মুষলধারে বৃষ্টি পড়ছে ভাই, এখন একদম বড় বড় দানা আমাদের গায়ে এসে পড়ছে, আর লিটারালি স্কিনে যেন ফুটছে বৃষ্টির দানাগুলো। আশা করি তোমরাও আমাদের মোটো ব্লগের থ্রু দিয়ে এক্সপিরিয়েন্স করতে পারছো এই মনসুন রাইড। আমাদের লেফট সাইডে রয়েছে একটা দারুণ ওয়াটারফল, এই দেখো। ও হো 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 হো, কি সুন্দর লাগছে না? বেশিক্ষণ ওখানে দাঁড়ালে না পেছনে গাড়ির জ্যাম লেগে যেত, সেই কারণে দাঁড়ালাম না।
ভাই এখন যা বৃষ্টি হচ্ছে না, এই বৃষ্টি কিন্তু কোনো রেইনকোট কোনো হেলমেট কিছুই মানে না। মানে এত জোরে বৃষ্টি হচ্ছে, আমার পায়ের ভেতরে আমার রেইনকোট ভেদ করে হালকা হালকা করে জল ঢুকছে। আর যেহেতু ওয়াটারপ্রুফ শু, সেই কারণে জল একবার ঢুকে গেলে কিন্তু বেরোবে না। আর তাই যখন একটু রোদ হবে তখন ভালোভাবে জিনিসপত্রগুলো একটু পারলে শুকিয়ে নেবো, না হলে জলের মধ্যে 12-13 ঘন্টা আমার পা থাকলে আমার পা পুরো শেষ হয়ে যাবে। এখন আমরা ক্রস করছি হচ্ছে রোহিণীর ওপর দিয়ে, টাইম এখন ঘড়িতে 1:11, আর পাহাড়ের থেকে কিন্তু অনেকটাই নিচে নেমে এসেছি আমরা, আর বৃষ্টিও অনেকটাই কমে গেছে। আর এদিকে দেখো রাস্তা পুরোপুরি রয়েছে শুকনো। এতদিন ভাই পাহাড়ি রাস্তায় বাইক চালাচ্ছিলাম এরকম আঁকা বাঁকা পথে, আর এখন এই সমতল রাস্তায় বাইক চালিয়ে এতটা ভালো লাগছে না, মানে পুরো মজা চলে এসেছে গুরু। সামনে গিয়ে তোমাদের একটা সেরা ভিউ দেখাতে চলেছি, কারণ সামনে রয়েছে হচ্ছে চা বাগান। চা বাগানের মাঝখান দিয়ে আমরা এখন যাব। টাইম এখন ঘড়িতে 1:18, তোমরা এখন ধরতে পারো আমরা এখন শিলিগুড়ি ঢুকেই গেছি। দেখো দূর থেকে পাহাড়টাকে দেখতে কি সুন্দর লাগছে। আর এতক্ষণ আমরা এই পাহাড়ের ভেতর দিয়েই রাইড করছিলাম অনেক উপর দিয়ে, এখন নিচে চলে এসেছি, গরমও বেড়ে গেছে। ও ভাই মেরে, এই দেখো এই দড়িটা এতক্ষণ ধরে ঘুরছিল স্প্রকেটের সাথে। বাপরে, তারাও এটা এর সাথে বেঁধে নি। তো ফাইনালি এখন আমরা চলে এসেছি হচ্ছে মাটিগাড়া, আর এবার এখান থেকে আমরা রাইট সাইডের দিকে বেঁকে যাব। শিলিগুড়ি শহরটাকে পুরো বাইপাস করে আমরা চলে এসেছি। লেফট সাইডে 4.7 কিলোমিটার গেলে শিলিগুড়ি শহর চলে আসে, আর এখান থেকে ডান দিকে গেলে চলে আসবে হচ্ছে বাগডোগরা এয়ারপোর্ট। তো আমরা এবার ডান দিক হয়ে বেরিয়ে যাব সোজা। টাইম এখন ঘড়িতে 1:34, আর ফাইনালি এখন আমরা ধরে নিলাম হচ্ছে হাইওয়ে। কলকাতার ডিস্টেন্স এখান থেকে 555, মানে 555 কিলোমিটার। আর দেখা যাক আমাদের বাড়ি পৌঁছাতে কতক্ষণ টাইম লাগে। যখন আমরা এই ট্রিপটা শুরু করেছিলাম, মানে যখন আমরা ফার্স্ট টাইম শিলিগুড়িতে ঢুকেছিলাম এই ট্রিপে, তখন কিন্তু এই রাস্তা থেকেই আমরা পাহাড় দেখতে পেয়েছিলাম, আর তখন পাহাড় দেখে এতটা খুশি লেগেছিল, মানে একটা আলাদাই শান্তি। আর এখন পাহাড়কে ছেড়ে আবার বাড়ির দিকে চলে যাচ্ছি আমরা, তো একটু খারাপ লাগছে, বাকি কই না, আমাদের তো পাহাড়ের কাছে আসা যাওয়া লেগেই থাকে। তো আবার আসবো খুব তাড়াতাড়ি। আর ভাই এদিকে রাস্তা এখন যা হয়ে গেছে না, জাস্ট ওয়াও ওয়াও। বৃষ্টির পর রাস্তার কন্ডিশন দেখতে পাচ্ছ কি হয়ে গেছে। ওরে বাবা, লরিটার পাশ দিয়ে যেতে তো আমার ভয় লাগছে, মনে হচ্ছে লরিটা না উল্টে যায়। কি সব মেশিন চলছে দেখো রাস্তার উপর দিয়ে। আরে কাকা তুমি কোথায় ঢুকে গেলে? মেনলি রাস্তা খারাপও হয়েছে, রাস্তার কাজও চলছে। এটা কি এখনো কিষানগঞ্জের ভেতরে আছে? কিষানগঞ্জের ভেতরে? আচ্ছা আচ্ছা। তো এখান থেকে ফুয়েল আপ করে আবার আমরা কন্টিনিউ করছি আমাদের জার্নি। এখান থেকে মালদার ডিস্টেন্স আর বাকি ওই 120 কিলোমিটার্স মতো, যেটা কমপ্লিট করতে আমাদের সময় লাগবে হচ্ছে 2 ঘন্টা 30-40 মিনিট। তো মালদাতে পরদেশি ধাবা বলে একটা ধাবা আছে, ওখানেই ভাবছি দাঁড়াবো, মানে লাঞ্চ ব্রেক নেবো। ভাই আমি আমার বাইকে একটা প্রবলেম ফেস করছিলাম। প্রবলেমটা হচ্ছে আমি যখন 5th গিয়ার থেকে 6th গিয়ার শিফট করছি না, মানে ধরো একটু স্পিড আপ করে দেখছিলাম, 120 উপরে গিয়ে যখন 6th গিয়ারে শিফট করছি তখন তারপর থেকে আর স্পিড আর বাড়ছে না গাড়ি। যেমন মানে তখন যদি কেউ যদি ক্লাচ টেনে দেয়, গাঁ করে কেমন একটা শব্দ হচ্ছে, মানে গাড়ির হাই এন্ডের পারফরমেন্স কেমন যেন ডাউন ডাউন লাগছে আমার। মানে 130 উপরে গাড়ি যেন উঠছেই না, জানি না এটা ক্লাচের প্রবলেম কিনা, কী যে হলো আমার বাইকে। এই যে দেখো এখন 120 আরামসে উঠে যাচ্ছে, তারপরে গিয়ে যেন কিছু একটা প্রবলেম হচ্ছে গাড়িতে। আমি তোমাদের একবার দেখানোর চেষ্টা করছি। এই যে দেখো, এই যে দেখো, এখন কিন্তু গাড়ির আরামসে 120-30 উঠে যাওয়ার কথা, কিন্তু গাড়ি উঠছে না। দেখো 8000 RPM গিয়ে লক হয়ে যাচ্ছে স্পিড। বুঝতে পারছি আমি তো মুড়িয়ে রেখেছি, তাও 8000 RPM গাড়ি লক। রাস্তার সামনে একটু ফাঁকা পেলে আমি আমার বাইকের হাই এন্ডটা একটু চেক করবো। হাই এন্ড বলতে একটু হাই RPM চালিয়ে দেখবো 8000 RPM উপরে উঠছে কিনা বাইক, বিকজ
বাইকের কিছু হলে না মনটা খারাপ হয়ে যায়। এই যে দেখো 8000 RPM এর ওপরেই উঠছে না বাইক। সেট আর কি হলো আমার বাইকের, এখন আরামসে 130-140 উঠে যাওয়ার কথা বাইকে, সেখানে গিয়ে 120 গিয়ে আটকে যাচ্ছে বাইক। ঠিক আছে, আর বেশি চাপ দেবো না, যেমন হয় চলছে চলুক, বাড়ি পর্যন্ত সাবধানে পৌঁছে যায়। কারণ আমাদের বাড়ির ডিস্টেন্স এখান থেকে এখনও অনেকটাই বাকি, প্রায় 380-90 কিলোমিটার। মালদা 30 কিলোমিটার মতো বাকি, আর তার আগেই শুরু হয়ে গেল আবার মুষলধারে বৃষ্টি, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। বাপরে, ভাইলোক টাইম এখন ঘড়িতে ওই 4:45, আর ফাইনালি এখন আমরা এসে পৌঁছালাম পরদেশি ধাবা। ভাই এই দেখো পরদেশি ধাবার মধ্যে কিভাবে বসে আছি, পাটার পুরো যাতা অবস্থা, জল ফল লেগে একেবারে অবস্থা খারাপ। মনসুন রাইড গাইস, মনসুন রাইড। তো যাই হোক, এখন আমরা পরদেশি ধাবায় এসে অর্ডার করে দিয়েছি হচ্ছে হান্ডি বিরিয়ানি। এই যে আমাদের অমিত ভাই রেকমেন্ড করলো, আমি লাস্ট টাইম বলেছিলাম মনে আছে সেই নান আর চিকেন চাপ খাওয়ার জন্য, বাটার চিকেন ওটা কিন্তু আচ্ছা যাই হোক, কি বাবা শেফ নেই, যাই হোক তার জন্য আমরা খাচ্ছি হচ্ছে হান্ডি মাটন বিরিয়ানি, তার সাথে সাথে চিকেন চাপ, আর এই যে জিনিসপত্র এখানে রেখে দিয়েছি সুন্দরভাবে। এই যে দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের সবার প্লেটে চলে এসেছে বিরিয়ানি, হান্ডি বিরিয়ানি। এই যে আমরা পরদেশি ধাবা থেকে খেয়ে জাস্ট বেরোলাম, আর দেখা হয়ে গেল দেখো কার সাথে, রিওর সাথে। লাদাখে যখন গেছিলাম তখন দাদার সাথে একসাথে রাইড করেছিলাম, তারপরে হাইয়েস্ট মোটরেবল পাস আমরা একসাথে করেছিলাম। এক্স্যাক্টলি। তো আমি তো ওখানে দাঁড়িয়ে গাড়িতে মানে রেডি হচ্ছিলাম বেরোনোর জন্য, তখন দাদা যাচ্ছিল গাড়ি নিয়ে, দেখা হয়ে গেল, আর রিওর সাথে দেখা হয়ে গেল। অনেক আমি ওকে ডেকেছিলাম, এতটা বেশি ছিল, আর মায়ের একটু শরীর খারাপ ছিল বলে আসতে পারিনি, না হলে আসতাম, খুব ইচ্ছে ছিল সামনে দেখা রিওর, ছবি দেখেছি এতদিন ধরে। ওকে ভাই লোক, টাইম এখন ঘড়িতে 6:45, আর এখান থেকে খাওয়া দাওয়া করে আর শুভদার সাথে দেখা করে ফাইনালি এখন আবার আমরা জার্নি শুরু করছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর এখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স ওই 300 কিলোমিটার মতো, যেটা যেতে 5-6 ঘন্টা লাগবে আমাদের। টাইম এখন ঘড়িতে 7:30, আর ফাইনালি এখন আমরা উঠতে চলেছি ফারাক্কা ব্যারেজের ওপরে। রাত্রেবেলা ক্রস করবো এখন আমরা ফারাক্কা ব্যারেজ। ভাইলোক টাইম এখন ঘড়িতে 9:30, আর এখন আমরা ক্রস করছি হচ্ছে বহরমপুর বাইপাসের ওপর দিয়ে। দেখতে পাচ্ছ লাইটগুলো কি দারুণ লাগছে না বাইপাসের ওপরের। আর এখান থেকে 120 কিলোমিটার হচ্ছে রানাঘাটের ডিস্টেন্স, আর রানাঘাট থেকে ওই 50 কিলোমিটার মতো হচ্ছে আমাদের বাড়ির ডিস্টেন্স। তার মানে এখনও 170 কিলোমিটার আমাদের বাইক চালাতে হবে, এখনও জোশ একদম ফুল। তোমার সকাল থেকে প্রায় 510 কিলোমিটার রাইড করে আমরা এখন চলে এসেছি বেথুয়া ডাওরি, আর এখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স বাকি ওই 95 কিলোমিটার মতো। তাই তার আগে দাঁড়িয়ে কোল্ড ড্রিঙ্কসের ব্রেক নিয়েছি। আর এখানে কেমন লাগলো এই ট্রিপে এসে? হ্যাঁ হ্যাঁ খুবই ভালো। আর তোমার কেমন লাগলো? ভালোই লাগে এই গ্রুপে এনাকে নিয়ে এসে, সুন্দর মানে এই এক্সপিরিয়েন্স গুলো করার জন্যই তো মানে সবাই মিলে একসাথে আসা না। আর জাস্ট লাস্ট 31 কিলোমিটার, তারপরে বাড়ি। ভাই টাইম এখন ঘড়িতে 12:30, আর ফাইনালি আমরা সেফলি এসে উপস্থিত হলাম আমাদের হোম টাউন বনগাঁতে। আর এখন আমরা অমিত ভাইদের বাই বাই করে দেবো, কারণ অমিত ভাইদের এখনো এখান থেকে 10-12 কিলোমিটার যেতে হবে। চলো সাবধানে যাও, আর এইটুকু চলো, আবার দেখা হবে। কে আর এইটুকু সাবধানে চলে, মেসেজ করে দিও বাড়ি গিয়ে মেসেজ করে দিও। চলো টাটা। এরকমভাবে শেষ হলো আমাদের নর্থ বেঙ্গল রাইড, আমাদের মনসুন রাইড। আশা করি তোমরাও এনজয় করেছো আমাদের সাথে আমাদের এই জার্নি। তো আমাদের এই অ্যাডভেঞ্চারাস জার্নির সাথে জুড়ে থাকার জন্য মনে করি কিন্তু সাবস্ক্রাইব করে নিও যারা আমাদের চ্যানেলটা ফার্স্ট টাইম দেখলে। দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো বাই।